একটা আইটেম বলি, আপনি সরকারি কর্মচারী কত আছে? সরকারি কর্মচারী কর্মকর্তা কতজন? সংখ্যা কত আপনি জানেন কি? না, বলেন। যাই হোক, যতই হোক, এরা কেউই 5ই আগস্টের অপরাহ্নর আগ পর্যন্ত পদত্যাগ করে নাই। করছে কেউ? করে নাই। তো তার মানে কি? তার মানে এরা সবাই গভর্নমেন্টকে ফাংশন করতে সহযোগিতা করছে। না, কেন সরাসরি অপরাধ করেছে তারা? ফৌজদারি অপরাধ যদি করে কেউ, সেটির ব্যাপারে তারা এই একটা স্বৈরাচারী সরকারকে কন্টিনিউ করতে, যেহেতু রিজাইন করে নাই, তার মানে কি স্টেট মেশিনারিকে ফাংশন করতে দিচ্ছে, তারা সহযোগিতা করছে না। তারা হলে সরকার চলছে কিভাবে? তাহলে তারা স্বৈরাচারের দোষর। এর চেয়ে কম অপরাধে তো অনেকটা স্বৈরাচারের দোষর করা হয়েছে, ঠিক আছে? তো ফলে এই যে মানে এই কি বলে যে একেবারেই মানে দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকবে, স্বৈরাচারের দোষর ডিটেক্ট করো, এই করো সেই করো, হ্যাঁ, এই যে তাহলে আপনি ল অ্যান্ড অর্ডার কবে এস্টাবলিশ করবেন? আপনাকে তো করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে বলছিলাম নির্বাচন না, হাদির একটা কথা বললো যে ঘর থেকে ধরে নিয়ে গেছে না। দেখেন, এই গত রেজিমে আমার সাথে টক শো করছে বিএনপির অসংখ্য লোক, এবং তারা কি না বলছে। তারপর ধরেন এই যে ডাক্তার জাহিদুর রহমান আমার খুবই ক্লোজ, মানে তার সাথে আমার 7-8 বছর সব। জাহেদ যে ভিডিওগুলি করছে সে তো ঢাকাতেই ছিল, যারা বিদেশি ছিল বাদ দেন, ঢাকাতেই ছিল না, সে তো দিনের পর দিন কন্টেন্ট বানায় গেছে, এবং মানে যা তা ভাষায়, তাই না? তো ব্যতিক্রমও আছে, একেবারে হ্যাচকাটানে সব বললে তো হবে না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এই গত রেজিমে যে টকশোগুলো বিএনপি যারা রুবিন ফারহান থেকে শুরু করে আপনার হাবিব থেকে শুরু, সবাই তো গভর্নমেন্টকে যাতা বলছে না, বলছে তো, তাদেরকে তো টাচ করা হয় নাই। গত রেজিমে আপনার গভর্নমেন্ট বিএনপি এবং কী বলে জামাতের প্রতি একেবারেই হার্ড লাইন নিয়েছিল, একেবারেই হার্ড লাইন বিএনপি এবং জামাতের প্রতি। কিন্তু মানে এখন যেভাবে হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি, তখন কিন্তু সাধারণ মানুষ ভয়ের মধ্যে ছিল না, যারা সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ কেন? তাদের তো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না, সে কেন ভয় পাবে? সরকারের বিরুদ্ধে মন্তব্য সেভাবে করতে পারছে। সরকারের বিরুদ্ধে মন্তব্য করলে তো সেটা একটা পার্ট হয়ে গেল, সে হয় বিএনপি হয়ে গেল, নাহলে জামাত হয়ে গেল। আমি বলছি এমনি যারা কোনো কথা বলতো না, তাদের তো কোনো বিপদ ছিল না, এখন হতে পারে কিরকম আমি বলি, যেমন ধরেন আপনি এই যে একটা নাটক করতে গেলেন, আপনি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, হ্যাঁ, পরে দেখা যাবে একদল জিহাদির লোক গিয়ে বলে এই নাটক এটা হারাম জিনিস বা ইত্যাদি, এরকম হয়েছে। কিন্তু এরকম হয়েছে না ভাই, এটা মিথ্যা ছড়ানো হয়েছে। উপদেষ্টা ফারুকী সাহেব নিজে পরে ডিবাঙ্ক করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ দিয়ে, যে আসলে ওইখানে যারা গেছেন, যাদেরকে জিহাদি বলছেন অথবা যেভাবে, তারা আসলে ওইটার বিরুদ্ধে যান নাই, এইটা অন্য ইস্যু ছিল। এবং আওয়ামী লীগের যারা সরাসরি অ্যাক্টিভিস্ট ছিল, তারা শিল্পী নাম নিয়ে অন্যভাবে সামনে আসার চেষ্টা করছিল, সেটাকে জনতা প্রতিরোধ করেছে। এবং ফারুকী সাহেব সেটা নিজে আবার বেগম রোকেয়ার সঙ্গে আওয়ামী লীগের কি সম্পর্ক? বীর শ্রেষ্ঠদের সঙ্গে আওয়ামী লীগের কি সম্পর্ক আপনি বলেন? এই যে বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হলো, এটা আওয়ামী লীগের সাথে কি সম্পর্ক? এদের দেখেন ভাই, বীর শ্রেষ্ঠর মূর্তি কে ভাঙছে, কবে ভাঙছে বলেন? আপনার যেটা ব্যাপার সেটা হলো, আপনি বললেন না যে প্রথম 7 দিন একটা কেওয়াস মেনে নেওয়া যেত। মানে মজার একটা ব্যাপার বলি, যে নেপালে যে অভ্যুত্থানটা হলো, তো নেপালে পার্লামেন্ট তো পোড়াই দিচ্ছে অলমোস্ট। আমার বলেন তো, নেপালে কয়জন শহীদ হয়েছে? বাংলাদেশের জনগণের ভুলটা হয়েছে কি জানেন? তুমুল গণহত্যার মধ্য দিয়া গণহত্যাকারীরা শুধু পালাইয়েই যায় নাই। আজকে রেকর্ড বলি, পরশু আমার দেশ নিউজ করেছে, ডিজিএফআই এর তৎকালীন প্রধান মেজর জেনারেল যে জিয়াউল হাসান 5ই অগস্ট সন্ধ্যায়ও শেখ হাসিনার 1000 কল লিস্ট ডিলিট করেছে। আপনি ভাবেন, ছিটে ফোটা অল্প কয়েকটা কল লিস্ট আছে, যার দিয়েই প্রমাণিত হচ্ছে হাসিনা বারবার বলছে যে অর্ডার দিয়ে দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করবে। এবার ভাবেন, যেই 1000 কল লিস্ট ডিলিট করা হয়েছে, এর মানে পুরো আমলাতন্ত্রে আর্মি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেই সেটআপ সাজানো হয়েছে, এখন এর মানে এই যে যেখানে ঝামেলা হচ্ছে, এইটারে কি কেউ সেলিব্রেট করতেছে রাষ্ট্রীয়ভাবে? একজন মানুষ কি এটার পক্ষ নিতেছে? কিন্তু আমরা ক্রাইসিসটা উত্তরণ কেমনে ঘটাবো? এখন ধরেন আমি প্রতিদিন 24 ঘন্টা একটা হতাশা কেন্দ্র, চর্চা কেন্দ্র খুলে বসলাম যে না কি কি হইতেছে, কিন্তু আমার কথা হলো আমরা যেই খাদে ছিলাম সেই খাদ থেকে যে আমরা একটা জার্নি শুরু করব, আমাদের তো একটা নির্দিষ্ট পয়েন্ট লাগবে। তা আমরা সেই দিকে একটু একটু করে আগাচ্ছি কিনা? এই যে এতদিন বলা হতো ইলেকশনই হবে না, এখন তো আমরা ইলেকশনের ব্যাপারে আশাবাদী, আমরা সেদিকে যাচ্ছি কিনা, এই সামনের আলোচনাটা মনে হওয়া দরকার। মব ভাই, যে বিষয়টা আমি বলছিলাম যে এই যে সাবরেশন চৌধুরীর বাসায় 3 জন রাষ্ট্রদূতের
বৈঠক, এর আগেও আর রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, এগুলোকে কিভাবে দেখেন? না, এটা বোধহয় আমার মনে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে যে ইলেকশনটা ইনক্লুসিভ হোক। ইনক্লুসিভ মানে কি? আওয়ামী লীগের ইনক্লুসিভ অংশগ্রহণ? হ্যাঁ, হয়তো রিফাইন আওয়ামী লীগ চাচ্ছে, হয়তো আমি আইসুপ, এটা যে মানে 100% শিওর আমি বলতে পারবো না। তারা হয়তো চাচ্ছে একটা রিফাইন আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করুক, তাহলে জিনিসটা ইনক্লুসিভ হবে। হ্যাঁ, আচ্ছা, তারা চেষ্টা করতে পারে, এবং ইনক্লুসিভ নির্বাচনের চাপ কিন্তু আসতেছে বাইরে থেকে, শুধু ইউরোপিয়ান ইউনিয়ন না। আমার মনে হয় যে মানে নিয়ার ফিউচার আমেরিকা থেকেও বলা হবে যে ইনক্লুসিভ নির্বাচন হবে। কারণ ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে হবে কি, সেই গভর্নমেন্ট মানে বেশি দিন কন্টিনিউ করতে পারবে। আওয়ামী লীগ পেরেছে না 17 বছর? হ্যাঁ, আওয়ামী লীগ পেরেছে না এই ইনক্লুসিভ নির্বাচন ছাড়া। হ্যাঁ, বিএনপিতে অংশগ্রহণ করে। হ্যাঁ, শুনেন, এইটা হলো কি, মানে গত 17 বছরের যে রেজিমটা, হ্যাঁ, সেই রেজিমটা নানা মানে কি বলে যে কৌশল করে, নানা কিছু সমীকরণ ছিল, নানা ম্যানেজ ট্যানেজ করে, এই করে টোরে তারা থাকছে। এখন এখন সেই সময় তো এখন নাই। আচ্ছা। সেই সময়টা কিন্তু এখন আর নাই, সবাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ফলে এখন আপনি ইনক্লুসিভ নির্বাচন ছাড়া উপায় না, উপায় না, নির্বাচন করা যাবে, হাউ লং ইট উইল এটা স্টেবল হবে কিনা সেটা। আর আপনি তো আওয়ামী লীগকে কিন্তু আপনি ফেলে দিয়েন না, আওয়ামী লীগকে ফেলে দিয়েন না, এই কারণে আওয়ামী লীগ তো প্রচুর সমর্থক আছে না, প্রচুর সমর্থক আছে। এবং একটা জিনিস তো আমরা দেখলাম, যে সাবেক শিল্পমন্ত্রী যে জানা যায় এত লোক হইলো, এটা তো একটা মানে এটা একটা বার্তা দেয়, একটা বার্তা না, এটা তো বার্তা, তাই না? তো ফলে এই মানে রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তখন আওয়ামী লীগ হয়তো তার যে শক্তি, সেই শক্তিতে যদি আবির্ভূত হয়, তাইলে তো একটা বড় ধরনের কী বলতে ক্ল্যাশ তৈরি হবে। তো তখন এই ক্ল্যাশটা অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে যে যদি রিফাইন্ড আওয়ামী লীগ যদি ইলেকশন করে, তাইলে ধরেন যে যেহেতু ওদের পার্লামেন্টের প্রতিনিধিত্ব থাকবে, অথবা তার একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে আছে, তাইলে আর ওই কখন মানে ভায়োলেন্স কখন করে, সেটা হচ্ছে যখন নিয়মতান্ত্রিক পথটা রুদ্ধ হয়ে যায়, তাই না? তো নিয়মতান্ত্রিক পথে যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ ইলেকশন করে, হ্যাঁ, ক্রিমিনাল যারা ক্রাইম করছে তারা অবশ্যই তারা ইলেকশন করতে পারবে না, তারা অবশ্যই কেন ইলেকশন করবে। কিন্তু যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, যাদের কোনো ক্রিমিনাল, একটা দলকে সমর্থন করা তো এটা কোনো অপরাধ না, তাই না? আনলেস যেমন ধরেন যে জামাত ইসলাম, হ্যাঁ, জামাত ইসলামের যারা মানবতা বিরোধী অপরাধী ছিল, জড়িত ছিল, তার একটা কনভিকশন ছিল যে সে অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে, এটা তার একটা কি বলে রাজনৈতিক ফিলসফি। কিন্তু সে যদি অপরাধ না করে থাকে, মানে হত্যা, খুন, গুণ এগুলি না করে থাকে, রেপ না করে থাকে, তাহলে তো আপনি তাকে ট্রায়ালে আনতে পারেন না। এবং তো সবাইকে তো ট্রায়ালে আনাও হয় নাই, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হয়েছে। সুতরাং আওয়ামী লীগের প্রতি কারো সিম্প্যাথি থাকতেই পারে, হ্যাঁ, যদি তার কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, তাহলে আপনি কেন তাকে মানে নির্বাচন করতে দিবেন না? ওটা শুনে আসি। প্রথমত হলো এই দেশে একটা ইলিউশন তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে। এর প্রথম একটা হলো যে আওয়ামী লীগের অনেক শক্তি, আসলে আওয়ামী লীগের কোনো শক্তি নেই, শক্তি সব দিল্লির। আওয়ামী লীগ দিল্লির যতখানি দাসত্ব করবে, সেই অনুপাতে তার শক্তি সঞ্চিত হবে। প্রমাণ, হাসিনা অন্তত অন দ্য রেকর্ড কয়েকবার বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি চিরকাল তাকে মনে রাখতে হবে, বলেছে তো। তো লীগের কোনো শক্তি যদি থাকতো, তাহলে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বিপরীতে সে একটা প্রতিরোধ গড়ে তুলতো না? আসেন বলি, হাসিনা যখন পালাই যায় বা যাবে, কয়জন হাসিনার পক্ষে, তার তো লোকজন রান্তা নিয়েই কোপাইছে মানুষরে, প্রতিরোধ গড়ে তুলছে কয়জন? সাইদি সাহেবকে যখন রায় দেয়া হয়েছে, আওয়ামী লীগ পাখির মতো গুলি কইরা 1.5 শতাধিক মানুষ মারছে 2 দিনে, গণপ্রতিরোধ হয়েছে তো। এর মানে এরপর বলেন তো, গত 1.5 বছরে বাংলা মোটর বৈশা বলে জয়, গুলিস্তান গিয়ে বলে বাংলা, এক একজনের মিনিমাম 5-10 হাজার টাকা করে দেওয়া হয় 5 মিনিটের মিছিলের জন্য। এইটা হলো অবস্থা। আওয়ামী লীগের শক্তিটা কিসের? এটা ওই যে শফিকুল আলম ভাই, ওনার ভাষা আমি বলতে চাই, ভদ্রলোক যেটা বলেছেন, একটা ছ্যাচরা, বেল নেই। মানে উনি তো বলেছেন ওনার ভাষায়, প্রথমত হলো আমি আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশে এটা একটা নতুন প্যাটার্ন দাঁড়িয়ে যাচ্ছে, ইনক্লুসিভ ইলেকশন। ফ্যাক্ট ইজ, ইনক্লুসিভ মানে কি আওয়ামী লীগ? এটা মানে কে বললো? মানে তাহলে বাংলাদেশে এখন যে ইলেকশন হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে না? বাংলাদেশের রাজনৈতিক দল কতগুলো? তো আপনি আওয়ামী লীগের চেয়েও তো পুরাতন দল হলো, মানে এইটা কি কোনো যুক্তি হইতে পারে যে আওয়ামী লীগ একটি প্রাচীন দল, তাহলে তার চেয়েও তো প্রাচীন দল মুসলিম লীগ। যেই মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তানের আজাদি হয়েছে, তারপর সেই মুসলিম লীগের আজকে কি করুন পরিণতি। সুতরাং যেই আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে,
আজকে তার কেন্দ্রীয় কার্যালয়ে মানুষ ঘৃণা ভরে গিয়ে প্রস্রাব করে। এটা করুণ পরিণতি। কিরকম? আপনি যত ভালো মানুষ হবেন, মানুষ আপনাকে চুমু খাবে। আপনি যখন স্বৈরাচারী হয়ে উঠবেন, আপনাকে ছুরি ফেলতে 1 মিনিট সময় নেবে না। প্রমাণ শেখ মুজিবুর রহমান 71 পর্যন্ত গণমানুষের নেতা ছিলেন, সত্য কথা। এরপর জন 71-তে, এবং মজার ব্যাপার দেখবেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আজীবনের গল্প করে 71 পর্যন্ত, 75 পর্যন্ত কোনো গল্প নাই তার সারা জীবনের গল্প শুরু শেষ, মানে 71-এর শুরু, ওই 52 47 বলে 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 71 69 71, এরপর 75। দেশের সব থেকে বড় দুর্ভিক্ষটা কার নেতৃত্বে হয়েছে? কারা চুরি করছে, ডাকাতি করছে, ব্যাংক লুট করছে? না, এই নিয়ে আর কোনো গল্প নাই। তো বাংলাদেশের প্রথম হলো প্রাচীন দল, এইটা কোনো যুক্তি না। তার চেয়ে মুসলিম লীগ আরো প্রাচীন দল, আজকে অবস্থা নাই। নাম্বার 2, আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? এটা একটা মাফিয়া গোষ্ঠী, এটা একটা কাল্ট, যারা সবাই মিলে একটা সেমি রিলিজন। আপনি ভাবেন, তা আপনি কাকে পলিটিক্যাল পার্টি বলবেন? আন্তর্জাতিক মহল চাচ্ছে বলছে। এখন ব্যাপার হলো, সম্ভবত বাংলাদেশের 23 জন সাংবাদিক ইন্ডিয়ায় গেছেন, এবং সেখানে ইন্ডিয়ার স্বরাষ্ট্র অথবা পররাষ্ট্র মন্ত্রী বা সচিব তিনি বলছেন যে তারা এখানে একটা ইলেকশন চান এবং ইনক্লুসিভ ইলেকশন চান। আমি লজ্জায় মরে যাই। এই 23 জন বাংলাদেশি সাংবাদিকের একজন আর কি এতটুকুন শিরদাঁড়া নাই যিনি উঠে ইন্ডিয়ান অফিসিয়ালসকে বলবেন যে আপনারা কোন লজ্জায়, কোন মুখে এই কথাটা বলেন, যারা বাংলাদেশে গিয়ে 3টা নির্বাচনকে শুধু ভোটাধিকার হরণই করেন নাই, একদম প্রকাশ্য দিবালোকে আপনার বিনা ভোটের নির্বাচন করছেন এবং সেটাকে আপনারা টিকেই রাখছেন, একমাত্র আপনারা। তা আপনারা আবার বাংলাদেশ ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন। তো এই জন্য আমাদের ব্যাপার হলো, আপনি যেটা বলছেন এটা অত্যন্ত অ্যালার্মিং, যে সাবের হোসেন চৌধুরীর বাসায়, প্রথমত দেখেন সাবের হোসেন চৌধুরী জেলে ছিল, অসুস্থ থাকলে তিনি ট্রিটমেন্টে থাকবেন পিজি হসপিটালে, তাকে বাসায় কারা ফিরালো কোন নেগোসিয়েশন করবার জন্য? সেইটা জামিনে মুক্তি, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। নাম্বার 2, একটা গণহত্যাকারী যার কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের কোন নেতার বাসায় একজন অ্যাম্বাসেডর, 3 জন অ্যাম্বাসেডর কি করে যেতে পারেন? আমাদের বর্তমান ইন্টারিম, তাদেরকে কি কৈফিয়ত করেছেন, তলব করেছেন? তাহলে সামনের যে বাংলাদেশ হবে, এর সিদ্ধান্ত কি এমবাসিওয়ালারা আর এনজিওওয়ালারা বসে নেবে? আবার জনগণ তার সিদ্ধান্ত নিতে পারবে না? তাহলে আবারও বাংলাদেশে এরকম প্রতিরোধ হবে, আবার আপনি এমবাসি আর এনজিও মিলে এরকম একটা করবেন। এবার যদি কোনোদিন আমরা পারি, 100 বছর পরেও যদি পারি, আমরা জনগণের রাষ্ট্র বানাবো, তো রক্ত ঝরবে, আর কি করবার। আসবো আবারও একটা বিরতি নিয়ে আসি মাহবুব ভাই। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্ল্যাক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মাহবুব কামাল, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম ইনক্লুসিভ নির্বাচন প্রসঙ্গে, এই যে হাদির একটা কথা বলি, তো যেভাবে ড্রামাটাইজ করতেছে সেটা হচ্ছে যে উনি বললেন যে রিলিজিয়ন, আওয়ামী লীগ একদম রিলিজিয়ন। দেখেন, আপনি যদি রিলিজিয়নই হয় আওয়ামী লীগের, রিলিজিয়াস আনুগত্য কিন্তু কখনো যায় না। হাজার যুক্তি বলছি, যদি তাই হয়, আপনি যদি রিলিজিয়ন হয়, তাইলে যারা এই রিলিজিয়াস আনুগত্য ধারণ করছে তারা তো অন্য পথে যাবে না। তাইলে তাদের সংখ্যা 2000 থাকে, 30% মানে কত, তাই না? মানে এখন 30% সমর্থন আছে আপনি বলছেন? আমি বলছি যদি 10% কমে বা 20% করলে 20% বা 15%, এটা একটা সংখ্যা না? যদি 15% হয়, লার্জ সংখ্যা একটা, তাই না? তো এইভাবে ফেলে দেওয়া তো ঠিক না। কথাটা হচ্ছে যে না, ফেলে দেয়নি, ওনাদের ভোটাধিকার থাকবে। আমি বলছি তো দল হিসেবে হয়তো তারা নির্বাচন করতে পারবে। আমি বলছি যে যারা ক্রাইম করছে, না, যারা ক্রাইম করছে তাদের বিচার হবে, তো তাদের তো বিচার হবে, কিন্তু মানে একেবারেই আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিছে, ই করছে, তারা কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড নাই, মানে তাদেরকে কেন পলিটিক্সের বাইরে থাকে? আমার ধারণা এটাকে বলতেছেও না। অফকোর্স তারা ইভেন ধরেন ভাই, আমাদের তো আমরা যেটা বলি যে আওয়ামী লীগ হত্যা করে না, গুম করে না, খুন করে নাই, ভোটার তো আসে, বরং সে নতুন পার্টি করছে না কেন? এই যে নতুন এবার অনেক পার্টি নিবন্ধনের জন্য চেষ্টা করছে না, তো এই যে আওয়ামী লীগের ভোটার, এটা কি কোনো অপরাধ? অপরাধ তো হলো ক্রিমিনাল অফেন্স আছে কিনা, তো তারা আরো পার্টি করছে না কেন? এখন মানে সেইটা তো তাদেরকে মানে আওয়ামী লীগ নাম ধরেই আসতে হবে, স্লোগান ধরে আসতে হবে। আপনি কেন সে নতুন পার্টি করছে না? 15% আমি ধরি, একদম মাত্র ধরেন তাদের 2% আছে ধরে নিলাম, তো এরপর সে কেন করবে না? 2% না, যদি 0.5% থাকে তার অধিকার তোমার দিতে হবে। দেখেন, আমি বলি, এই তো বললে তো হবে না, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করলেই সে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, এটা তো আমরা 13 মার্ক দেখছি। না ভাই, এটা আমি খুবই এটা শক্ত করে প্রতিবাদ করলাম। এটা কেমন কথা বললেন যে মুক্তিযুদ্ধের আদর্শ? মুক্তিযুদ্ধের আদর্শ তাহলে কি এই রাজনৈতিক দলগুলো? আমি বলছি শুনেন, একটা উদাহরণ দিই। যেমন ধরে মঞ্চ 71, না, মঞ্চ 71-এ যারা ছিল তারা কোনো কালেও আওয়ামী লীগ ছিল না, কোনো কালেও না, ঠিক আছে? আমি বলতেছি ভাই, শুধু হ্যাঁ, লতিফ সিদ্দিকী, আমি লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিলেন। শেষ করতে দেন আমাকে, শেষ করতে। একমাত্র লতিফ সিদ্দিকী, এই লতিফ সিদ্দিকী আপনার
অনেক আগেই সে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে অনেক আগেই সে আওয়ামী লীগ থেকে অপাঙ্ক্ত হয়ে গেছে। আপনি তাই বলেন, তাহলে আসিফ নজরুল অভ্যুত্থানের 2-3 বছর আগের যে বক্তব্য দিছে আসিফ নজরুল, আমি তো নিজে শুনছি তৃতীয় মাত্রায়, যে অসপ্ত আত্মজীবনী পড়ে আমার এই হয়েছে, তারপর শেখ হাসিনাকে যত হয়েছে করে না এগুলি, সে তো 2-3 বছর আগে। আর লতিফ মির্জা তো হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী তো হয়েছে আরও আগে, 7-8 বছর, শেষ করতে দেন আমাকে, 7-8 বছর আগে, তাই না? এবং সে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, এবং সে আওয়ামী লীগেরা তাকে দেখতে পারে না। আচ্ছা, তাহলে কি বলে, যেহেতু সে মুক্তিযোদ্ধা সে ওখানে গেছে, আচ্ছা অন্য কেউই ওখানে মুক্তিযোদ্ধা, কিন্তু দেখা গেল ওখানে মব হলো, হ্যাঁ, তাইলে আপনি যে বলেন যে 2% থাকে তার দল করলে অসুবিধা কি? তো যে দল করবে, আওয়ামী লীগের যারা দল করবে তারা মুক্তিযুদ্ধের কথা বলবে, তাই না? মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধের দলটা আবার হ্যাঁ সেটা করে। আপনি আজ পর্যন্ত বলেন এই যে আওয়ামী লীগের সেটআপটা তৈরি করা হয়েছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, আপনি গুণে বলেন পুরো আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত কয়জন সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আর কয়জন বিএনপির মুক্তিযোদ্ধা? বিএনপির যিনি প্রধান তিনি রণাঙ্গনের যোদ্ধা থেকে শুরু করে না, তার স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে নিম্ন পর্যন্ত সবথেকে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে। তো বিএনপি মুক্তিযুদ্ধ করলে বলছি কেন বলছি সেটাও শুনেন আপনি। সেটা এই জন্যই না যে 5ই আগস্টের পরে যে সমস্ত অ্যান্টি লিবারেশন অ্যাক্টিভিটি হয়েছে সেখানে যেহেতু বিএনপি প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করে নাই, এক ধরনের মৌন সমর্থন ছিল, তখন এই তাদের যে মুক্তিযুদ্ধের যে ইয়েটা সেটা নিউট্রালাইজ হয়ে গেছে। বুঝি নাই ভাই ব্যাপারটা। ধরেন যে বিএনপির মুক্তিযোদ্ধা আছে, তাই না? মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযোদ্ধা আছে না, বিএনপি দলটাই মুক্তিযোদ্ধাদের দল। না না আছে না, বিএনপি দলটাই মুক্তিযোদ্ধাদের দল। এই দলটা তৈরি করেছেন মুক্তিযোদ্ধা, এই দলটা শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারাই নেতৃত্ব দিয়েছে। শুনেন, ঠিক না, এত ঠিক কেন ভাই বলেন আপনি আমার 10টা। আপনি যদি মুসলিম লীগের দুইজনের নাম বলেন বিএনপিতে আসছে, তাহলে হাসিনার বিআই তো সবচেয়ে বড় রাজাকার, তাহলে তারপর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ থাকে কি করে? এই যে মুক্তিযোদ্ধা ফেরি কই, এই রাজনীতির আমাদের শেষ হয়ে গেছে, আমরা ওভারকাম করছি। আমি বলি শুনেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, ঠিক আছে? একজন মুক্তিযোদ্ধা না, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি রণাঙ্গনে থেকে জীবনের ঝুঁকি নিয়েছেন। এই কথাগুলো মুজিবুর রহমানেরটাও তো আমি তো এই কথাগুলি বারবার টেলিভিশনে বলতেছি যে একজন বীর উত্তম, একজন স্বাধীনতার ঘোষণা দিছে একটা, তারপরে জেট ফোর্সের সে ইত্যাদি, সেই দলটা কেন এই যে অ্যান্টি লিবারেশনের যে সমস্ত অ্যাক্টিভিটি হয়েছে সেটা করছে বিএনপি অ্যান্টি লিবারেশনের অ্যাক্টিভিটি তা করে নাই। আমি বলছি, শেষ করতে দেন না। এই যে এত কিছু হইলো, হ্যাঁ, এত কিছুতে বিএনপি এইটা প্রতিরোধ তো দূরের কথা, এইটার বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতায় নাই। বিএনপি প্রতিরোধ কিভাবে করবে? বিএনপিতে হাতে রাষ্ট্র ক্ষমতা আছে। বিএনপি এখন কি আমি বলি শুনেন, 5ই আগস্টের পরে সরকারের চাইতে বেশি অ্যাক্টিভিটি করছে পলিটিক্যাল পার্টিগুলো, হ্যাঁ, তাই না? পলিটিক্যাল বিএনপি এবং জামাত ইসলামের অসাধারণ ভূমিকার কারণেই তো আওয়ামী লীগ গণহত্যা থেকে বেঁচে গেল, গৃহযুদ্ধ থেকে। ভাই বললো না, এক সপ্তাহ মেসাকার হইতে পারতো। বাংলাদেশের প্রত্যেকটা গুম এবং হত্যার শিকার মানুষ যদি 5ই আগস্টের পর এক সপ্তাহ শুধু একটা করে প্রতিশোধ নিত, তাহলে দেশ তো রক্তে ভাসে যাইতো। সেখানে সবথেকে বড় ভ্যানগার্ডের দায়িত্ব নিছে কে? বিএনপি, জামাত ইসলামী। আমি নিজে আর্মির গাড়িতে এক সপ্তাহ গ্রামে গ্রামে গিয়া মাইকিং করছি, আর্মিদেরকে গাইড করছি, এবং আমি দেখছি যে বিএনপি জামাত ইসলামীর অনেক পলিটিক্যাল ভুল আছে, কিন্তু তারা এই সময় অসাধারণ একটা ভূমিকা নিয়েছেন। তাদের কর্মীদেরকে তারা ঢাল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন, মন্দিরের সামনে সামনে পাহারা দিয়েছে। এখন বিএনপি এই কেসটাই হয়েছে, এবং বিএনপি ভুল, এটা আমি আপনাকে একটা বলি, বিএনপি এই ভুল রাজনীতিটা করার কারণে তাকে অনেক খেসারত দিতে হয়েছে। মির্জা ফখরুল সাহেবকে ওবায়দুল কাদের বলতেছে বিএনপি মুক্তিযোদ্ধার দল না। এটি নিউজ থেকে একজন সাংবাদিক বলতেছে মির্জা ফখরুলের সার্টিফিকেট ভুয়া। কে বলতেছে? আওয়ামী লীগ। বিএনপি কে বলতেছে তারা মুক্তিযুদ্ধের দল না। মির্জা ফখরুল সাহেব দ্রুত বাসায় গিয়ে আলমারি খুলে সার্টিফিকেট বের করে লাভ দিয়ে পড়ছে। না 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 না, কি বলো, দেখো এই আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, হোয়াটস দিস? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলবেন যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা না, এই পরীক্ষা আমি আওয়ামী লীগের কাছ থেকে দিয়ে পাস করব? মানে বিএনপি মুক্তিযোদ্ধা কিনা এটা আওয়ামী লীগ তারা সার্টিফাই করবে? আচ্ছা শুনুন, এই প্রশ্ন করা দরকার। আমার পয়েন্টটা শুনেন। আপনি যে বললেন যে বিএনপিও তো মুক্তিযোদ্ধার দল, তাদের কেন হচ্ছে না? বিএনপি তো এই 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই না? এবং এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার তো বিএনপি একটা, তাইলে বিএনপির বিরুদ্ধে কেন মানে ইয়ে করবে? কি করবে? আপনি যে বললেন যে বিএনপিও মুক্তিযোদ্ধার দল, তাদেরকে কেন ইয়ে করা হচ্ছে না? কি করা হচ্ছে না ভাই? মানে আওয়ামী লীগ কি বলে যে একটা দল করলে যদি মুক্তিযুদ্ধের কথা বলে, তাইলে আমি বললাম যে তাইলেও সে আক্রান্ত হচ্ছে। আপনি বললেন যে বিএনপি কেন আক্রান্ত হচ্ছে না? বিএনপি আক্রান্ত হবে না, কারণটা হচ্ছে যে বিএনপি তো 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই না? এটা অভ্যুত্থানের স্টেক হোল্ডার, বিএনপির বিরুদ্ধে কেন যাবে? তাহলে এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আপনি যখন বলছেন, তাহলে স্টেক হোল্ডার সবচেয়ে বড় কে? একমাত্র এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার না দিল্লি,
আওয়ামী লীগেরও কি আপনি মনে করেন? যেমন আমি এটা অনেক শোতে বলেছি, আওয়ামী আমি লীগের 10 অনেক দিন লোক। যেই বাসায় লুকাইছিলাম শেষ সময়ে, আমি এমন এক বাসায় ছিলাম যেই বাসার তিনি ওয়ার্ডের আওয়ামী লীগের একজন বড় নেতা, এবং তার বোন তার বাসায় আমাকে রেখেছিলেন এবং তিনি জানতেন। এর মানে তার বাচ্চারাও তো গণ অভ্যুত্থানে নেমেছেন। সরাসরি যারা দিল্লির দোসর না, এমন অনেক আওয়ামী লীগ তো আছে, তারা পর্যন্ত এটাকে মানতে পারেন নাই এবং তাদেরও বাচ্চারা রাজপথে নেমেছে, তারা চুপ করে থেকেছেন। আমরা এখন কি চাই? আমরা চাই সেই সমস্ত মানুষদেরকেও রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় আমরা নিতে হবে, আমাদের রিকনসিলিয়েশনে যেতে হবে। ভাই একটু কথা বলেছিলেন আপনি এই কেওয়াজ বা এগুলোকে কতদিন মানবেন, এইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কতদিন মানবো? আমরা মানবো যেহেতু এখন পর্যন্ত আমরা একটা বিচারও করতে পারি নাই। আমাদের সব থেকে বড় প্রায়োরিটি বিচারটা করে ফেলা। ধরেন এই গণহত্যা যারা করেছে, যে প্রমাণগুলো আছে, আপনি যদি ধরে তার